Hello and welcome to today's special session on treatment and management of thoracic cancer. Today we have with us from the NH group Dr. Amitav Chakraborty, Senior Consultant, Thoracic Vascular and Robotic Surgery, and Dr. Manujesh Bandopadhyay, Consultant, Thoracic Vascular and Robotic Surgery. প্রথমেই জানতে চাইব ডক্টর চক্রবর্তীর কাছ থেকে যে আমরা থোরাসিক ক্যান্সারটা কি একটু সবাইকে বোঝাতে চাই। হোয়াট ইজ থোরাসিক ক্যান্সার আর আমরা কেন এটা নিয়ে আজকে আলোচনায় বসেছি, এটা যদি একটু এক্সপ্লেন করে দেন। দেখুন, থোরাক ব্যাপারটা কি? থোরাক ব্যাপারটা হচ্ছে যে আমাদের বক্ষপঞ্জর, অর্থাৎ এই যে রিব কেজ, দ্য থিংস হুইচ আর ইনসাইড দ্য রিব কেজ, বুকের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, অর্থাৎ লাংস, হার্ট, ফুড পাইপ ও এসোফেগাস, মেজর ব্লাড ভেসেল, হার্ট, ফুসফুস বা আমাদের বড় রক্তনালীগুলো, খাদ্য নালী যেমন ইসোফেগাস, এগুলোর মধ্যেকার যে অসুখগুলো টিউমার চেহারা নিয়ে হাজির হয়, সেটাকেই আমরা সাধারণভাবে থোরাসিক ক্যান্সার বলি। এছাড়াও এই যে চেস্ট ওয়ালের ভেতরে যে টিউমারগুলো হতে পারে, চেস্ট ওয়ালের বাইরেও হতে পারে, সবটাই থোরাসিক সার্জারির, থোরাসিক ক্যান্সারের অংশ হিসেবে আমরা বলে থাকি। এবং এটা নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে এটা বেছে নেওয়ার গুরুত্বটা কি? এটা কি আজকে আমরা অনেক সময় লাং ক্যান্সার শুধু আমরা লাং ক্যান্সার হিসেবে আমরা বলি, কিন্তু থোরাসিক ক্যান্সারের মধ্যে তো লাং ক্যান্সার ছাড়াও আরও কিছু আছে। তো আমরা যদি আমাদের শ্রোতাদের একটুখানি বুঝিয়ে দেন আর কি কি ক্যান্সারের মধ্যে পড়ে। দেখুন, লাং ক্যান্সার তো একটা বড় ডোমেন আছেই। That would be 80% of thoracic cancers? পার্সেন্টেজ ভাবে না বলেও অলমোস্ট most of the lion's share of thoracic cancer is lung cancer, and next comes esophageal cancer, food pipe cancer. এছাড়াও আমাদের ভেতরকার যে রক্তনালীর ক্যান্সার হতে পারে, হার্টের দেয়ালের ক্যান্সার হতে পারে, there may lung tumors in the heart as well. So this all comes under the purview of thoracic. আচ্ছা, তাহলে তো বিশাল ডোমেন। It's a huge domain. May I just add, basically there are tumors which can appear inside the thorax, which are not even part of the thoracic cavity per se, like thyroid appearing as a thyroid cancer. We have operated at least a few cases wherein the primary thyroid cancer was there inside the thoracic cavity, and otherwise normal thyroid is in the neck. So even this can happen. Moreover, sometimes you are having a colonic cancer or kidney cancer, but it is presenting as a tumor inside the thorax. So the বুকের ভেতরে ম্যানিফেস্টেশন, পেটের ভেতরকার টিউমার, কিন্তু বুকের ভেতরে দিয়েও তার দূরবর্তী হাজির হতে পারে, যেটাকে উই কল ইট মেটাস্ট্যাটিক টিউমার। ওকে, অফকোর্স। ওকে, পরের প্রশ্নে আসি তাহলে। হোয়াট আর দ্য কি সিমটমস অফ থোরাসিক ক্যান্সার অ্যান্ড হোয়াট আর দ্য মেইন রিস্ক ফ্যাক্টরস? এই রিস্ক ফ্যাক্টরসটা আমরা একটু শ্রোতাদের জানাতে চাই। ঠিক, risk factors mostly for the lung cancer, most of you know, smoking. ধূমপান একটা বড় ব্যাপার। ধূমপান ছাড়াও আজকাল যে পরিবেশ দূষণ হচ্ছে, এই এনভায়রনমেন্টাল পলিউশন, দিস অলসো আ ফ্যাক্টর। এই পরিবেশ দূষণ সেটাও একটা ফ্যাক্টর। এছাড়া ঘরোয়া যে জ্বালানি, ডোমেস্টিক ফুয়েলস, এগুলো আছে। আজকালকার দিনে দেয়ার আর সেভারাল স্টাডিজ, অনেকগুলো গবেষণাপত্রে দেখা যাচ্ছে যে নট ইভেন দেয়ার আর ফিমেল পেশেন্টস হু আর হ্যাভিং লাং ক্যান্সার, অনেক মহিলাদের লাং ক্যান্সার হচ্ছে যারা সিগারেট খান না। দেখা যায় জেনেটিক কারণে। There are several genetic factors which are coming up in the predisposing factors coming up from the different researches. So এগুলো ফ্যাক্টর, এগুলো কমনলি হয়ে থাকে। প্যাসিভ স্মোকিং কতটা প্রবলেম? প্যাসিভ স্মোকিং খুবই বড় প্রবলেম। লোকে, আমি সিগারেট খাই না, থাকি সিগারেট খাওয়ার পরিমণ্ডলে, অবশ্যই তার হবে, সম্ভাবনা আছে অনেক বেশি। যিনি খান না এবং প্যাসিভ স্মোকিং করেন না, আর যিনি খান না এবং প্যাসিভ স্মোকিং এর আওতায় আছেন, তার হওয়ার সম্ভাবনা বেশি। এটা গবেষণায় দেখা গেছে। ওকে। In fact, possibly passive smoking has got a worse role
than that of a direct smoking. The reason being, carcinogens that are getting inside in a passive smoker, they are actually getting up to the alveoli. So if you think a few years prior, I mean few decades prior, if you go back, আমাদের যখন বিড়ি খাওয়ার প্রবণতা বেশি ছিল বা হুকো অ্যাকচুয়ালি ইজ মাচ সেফার, দ্যাটস হোয়াট দ্য সায়েন্টিস্ট কল, বিকজ ইট গোজ থ্রু দ্য ওয়াটার, দ্য স্মোক, দ্য ফিউম অনেকটা বেশি নাকি ফিল্টার হয়। আই এম নট এক্সপার্ট ইন দিস। দ্য থিং ইজ, যারা বিড়ি খেত তাদের কোর্স পার্টিকলস অনেক বেশি হতো। যত ফিল্টার এলো, ফাইনার পার্টিকলস, অ্যান্ড দে অ্যাকচুয়ালি ক্যান মুভ বিয়ন্ড ইউর মেন ব্রঙ্কাস, অ্যান্ড দেন ইট ক্যান অ্যাকচুয়ালি ট্রাভেল to the distant bronchuses. Passive smokers, actually they inhale only the carcinogens and the finer particles, the most fine particles actually. So they possibly has got a more chance of having a lung cancer by smoking. আচ্ছা, ওকে। সো ইট হ্যাজ গট তার মানে প্যাসিভ স্মোকিং ইজ আ বিগ মেনাস। রাইট, রাইট। আর যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে লক্ষণ কি, কষ্ট কি, সে তার মধ্যে একটা বড় হচ্ছে কাশি, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, কাশির সঙ্গে রক্ত ওঠা, এগুলো হচ্ছে লাং রিলেটেড বা শ্বাসনাল রিলেটেড টু দ্য উইন্ড পাইপ অ্যান্ড লাং ক্যান্সার। দিস আর দ্য প্রবলেম। কাফিং আউট অফ ব্লাড, লুজিং ওয়েট। আবার ফুড পাইপ বা ইসোফেগাসে যখন আমরা বলছি, তখন সেখানে গিলতে অসুবিধে, খাবার আটকে যাওয়া, ওজন কমে যাওয়া, খাবারগুলো বমি হয়ে উঠে আসা, এগুলো হয়। সেরকম নানান ধরনের, যদি চেস্ট হলে টিউমার হয়ে বুকে ব্যথা, বুকে জল জমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, কোথায় কোথায় অসুখগুলো হচ্ছে তার সঙ্গে এটা এবং ইসোফেজিয়াল ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু টোবাকোর একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। অ্যালকোহল এবং যারা চিউইং টোবাকো ইউজ করেন তাদের ক্ষেত্রে ইসোফেজিয়াল ক্যান্সারের একটা প্রিডিসপোজিশন কিন্তু থাকে। আর অত্যধিক গরম খাবার যারা খান এবং এক্সেসিভলি স্পাইসি ফুড যারা ইনটেক করেন, স্মোকড যেগুলো আর কি, সেগুলোর ক্ষেত্রে একটা ইসোফেজিয়াল কারণে জাপান, চাইনিজ, ওই সাউথ ইস্ট এশিয়াতে এই ইসোফেজিয়াল ক্যান্সার বেশি। কারণ আমাদের নর্থ ইস্টে ওই ধরনের ফুড হ্যাবিট অনেকের আছে, ইস্টে বেশি। সেই জন্য আপনি যদি ডেটা দেখেন, এই পুরো ইম্ফল, কোহিমা এই অঞ্চলে ইসোফেজিয়াল ক্যান্সারের ইনসিডেন্ট ফুড হ্যাবিট এবং চিউইং টোবাকো। Okay. So what are the latest advances in the management of thoracic cancer? এটা নিয়ে আমরা কিছু বলতে পারি? মানে এটা তো একটা বিরাট কাজ হয়ে যাচ্ছে। এবারে এটা তো খুব করে বলা যায়, আমরা ভাগাভাগি করে বলি। হ্যাঁ, তো আমি সার্জারি পার্টটা বলছি, কিন্তু প্রথমত বুঝে নিতে হবে যে এই থোরাসিক ক্যান্সার, যার মধ্যে একটা বড় পার্ট লাং ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার আছে, এটা কোনো একক সার্জেন, মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্টের একার কাজ নয়। এটা প্রথমে বুঝে নিতে হবে। চিকিৎসার শুরুয়াতটা একটা টিম হিসেবে শুরু করতে হবে, ভাগ করে নিতে হবে দায়িত্ব, আবার রিভিউ করতে হবে, আবার ডিসাইড করতে হবে। এইটা প্রথমে বুঝে নিতে হবে, না হলে কিন্তু উনি কলকাতার 1 নম্বর, উনি ভারতের 1 নম্বর, এইভাবে কিন্তু এই চিকিৎসা হয় না। এটা যে প্রথম বলা, এইটা একটা অ্যাডভান্স। দিস ইজ অলসো অ্যাডভান্স। ডিসিপ্লিনারি টিম একটা থাকে। This understanding, the multidisciplinary team is the core of management of lung cancer, esophageal cancer, or any type of thoracic cancer. This understanding is first. Secondly, surgical part এ প্রচুর বছরের পর বছর বিভিন্ন রেকমেন্ডেশন আসছে, স্টিক টু দ্য রেকমেন্ডেশন। I believe কোনো জায়গা নেই। ইম্পর্টেন্ট যে কমিটি রেকমেন্ডেশনসগুলো প্রফেশনাল বডি থেকে বলছে, সেটাতে স্টিক করো। এইটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আগের থেকে এখন অনেক বেশি কারণে আসছে, যে কমিটি রেকমেন্ডেশনগুলোকে ফলো করে। 3 নম্বর, টেস্টেড অ্যান্ড রেকমেন্ডেড। হ্যাঁ, আমার মনে হয়, আমি দেখেছি, দিস ইজ নট সায়েন্টিফিক। হোয়াট ইজ রেকমেন্ডেড, ইউ ফলো ইট। দিস ইজ সেকেন্ড, দিস ইজ অলসো অ্যান অ্যাডভান্সমেন্ট। থার্ড হচ্ছে যে কত কম কেটে, কত কম ব্যথা দিয়ে, কত তাড়াতাড়ি মানুষকে সুস্থ করে দেওয়া যায়। সেই জায়গা থেকে আসছে মিনিমাল অ্যাক্সেস, যেটাকে আমরা বলছি ভ্যাক্স,
বা রোবোটিক অ্যাসিস্টেড থোরাসিক্স আমরা করছি। কলকাতাতে আমাদের টিমই করছে। প্রথম আমরাই করেছি লাংয়ের ক্যান্সার সার্জারি, এসোফেজিয়াল সবই করছি। তো এগুলো হচ্ছে আমাদের সার্জিক্যাল পার্ট। সার্জিক্যাল পার্ট ছাড়া মেডিকেল অঙ্কোলজির পার্ট আছে, ইন্টারভেনশনের পার্ট আছে। ডক্টর মনুজেশ ওই পার্টটা বলবে। মানে ওই প্রথমেই যেটা মাল্টিডিসিপ্লিনারি টিম, এর মধ্যে কিন্তু অনেকগুলো টিম ইনভলভ থাকবে। মানে ট্র্যাডিশনালি এই যে সার্জন যদি বের করে দেওয়া যায় টিউমার, অর্থাৎ একজন সার্জন লাগবে, সেটা যেখানকারই টিউমার হোক না কেন। একজন মেডিকেল অনকোলজিস্ট যে কিনা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবে, আরেকজন রেডিয়েশন অনকোলজিস্ট যিনি কিনা আলো দিয়ে চিকিৎসা, মানে বাংলায় বললে তা আলো দিয়ে চিকিৎসা করবে। এই ট্র্যাডিশনাল ধ্যান ধারণার বাইরে গিয়ে বুঝে নিতে হবে যে একজন রেডিওলজিস্টের রোল কতটা ইম্পর্টেন্ট, সেটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং এ না বসলে বোঝা সম্ভব না। মানে তার ছবি দেখে তার বলার ওপর একটা সার্জারি হতেও না হয়ে যেতে পারে, একটা পেশেন্ট প্যালিয়েটিভ কেয়ারে যেতে গিয়েও তাকে কিউরেটিভ ইন্টেন্টে ফেরত আনা যেতে পারে। সো দিস ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই একজন সাইট স্পেসিফিক অঙ্কো রেডিওলজিস্ট is probably one of the main pillars of a multidisciplinary team. এটা নিয়ে কোনো তর্কের জায়গা নেই। পাওয়ার অফ ইমেজিং। পাওয়ার অফ ইমেজিং। এবং লাস্টলি হচ্ছে আপনার হিস্টোপ্যাথোলজিস্ট, সে কতটা স্ট্রং, সে কতটা ভালো টিস্যু চেনে। কারণ তার ডায়াগনোসিসের উপর ভরসা করে কিন্তু আপনি ওটি করতে যাচ্ছেন অথবা যাচ্ছেন না, অথবা আপনি কেমোথেরাপি দিয়ে ওটি করবেন, নাকি আর কিছু না করে স্রেফ ওটিটা করে দিয়ে অবজারভেশনে যে থাকবেন। এই গোটা জিনিসটার ডিসিশনটা কিন্তু একজন ভালো হিস্টোপ্যাথোলজিস্টের হাত দিয়েই বেরোতে হবে। ফলে এবং লাস্টলি ইন্টারভেনশনাল যে অ্যাপ্রোচগুলো, তার মধ্যে ইন্টারভেনশন রেডিওলজি একটা পার্ট, ইন্টারভেনশন পালমোনোলজি একটা পার্ট, এবং কিছু মানে থোরাসিক ইন্টারভেনশন যেগুলো আমরাও করে থাকি। দ্যাট ইনক্লুডস স্টেন্টিং, দ্যাট ইনক্লুডস কোরিং, লেজার কোরিং। হ্যাঁ, সেটা পার্টিকুলারলি ফর দ্য উইন্ড পাইপ, মানে ট্রেকিয়া। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে লাগতে পারে আপনার, যদি আপনার ইসোফেজিয়াল ন্যারোয়িং এতটাই সিভিয়ার হয়ে যায় যে লোকটা খেতে পারছে না, তাকে খাওয়ার কিছুটা ব্যবস্থা করে দেওয়া তার জন্য অ্যাজ আ টাইম, মানে ব্রিজিং টু দ্য ফাইনাল থেরাপি। ডাইলিটেশন লাগতে পারে অপারেশনের পরে, যেখানে আপনি অপারেশনটা করলেন, এনে লাগালেন, সেখানটা ন্যারো হয়ে গেল, অ্যানাদার ইন্টারভেনশন রেডিওলজির কাজ থাকে, কারণ ক্রায়ো বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা মাইক্রোওয়েভ অ্যাবলেশন অফ স্মল টিউমার্স, যেগুলো সোকল অপারেটিভ প্রসিডিউরের সময় দেখতে পাওয়া যাবে না, সেই ধরনের টিউমারের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক রোল আছে। আর আরও একটা অ্যাডিটিভ রোল হচ্ছে এই ইন্টারভেনশন রেডিওলজি। তারা ধরুন কোনো একটা ছোট টিউমার, স্যার প্রথমেই বললেন না যে কোলন ক্যান্সার ছড়িয়েছে লাঙে, ওটিটা আপনি করবেন, আপনি জানেন ওটি করলেই এটার বেস্ট রেজাল্ট হয়, বাট হাউ টু লুক এট দ্য টিউমার ডিউরিং দ্য প্রসেস অফ দ্য সার্জারি। সো দেয়ার ইজ দ্য রোল অফ দ্য ইন্টারভেনশনিস্ট। সে এসে ওখানে একটা পিন বা একটা তার দিয়ে গেল just before the surgery, and then you take the patient inside the theater and you know where it is surely, and you do the surgery according. So এইভাবে মাল্টিডিসিপ্লিনারিটা ওই কয়েকটা, মানে 3টে বা 4টে ডিসিপ্লিন ট্র্যাডিশনালি আমরা যেভাবে জেনে এসছি, তার বাইরে কিন্তু এখন আরো বড়ভাবে ছড়িয়ে যাচ্ছে। তো মাল্টিডিসিপ্লিনারি টিম যে হাসপাতালে নেই, সেই হাসপাতালে পেশেন্টের জন্য চিকিৎসা করা ইজ নট আ সেফ অপশন। অসম্পূর্ণ এক কথায় বললে, কারণ তার সঙ্গে ধরুন সে কোলাবোরেটিভ, অ্যাবসলিউটলি। মানে এখানে এই জন্য বলছি যে এটা একটা টিম গেম। হ্যাঁ, এটা চেস খেলা না। গট ইট। তো এক্ষেত্রে বোধহয় ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এগুলো ব্যবহার হচ্ছে আর কি। দিস অল হ্যাভ আ রোল। রাইট। ওকে। আরেকটা জিনিস যেটা খুব শুনতে পারি আমরা, মানে আলোচনায় শুনতে পারি যে অনেকের একটা পারসেপশন আছে যে কাঁটাছেঁড়া করলে বোধহয় ক্যান্সারটা ছড়িয়ে পড়বে। তো এই সম্বন্ধে কিছু বলবেন? এটা তো খুব চালু ধারণা। হ্যাঁ, চালু ধারণা বিভিন্ন ডিসিপ্লিনে, মানে আদার দ্যান মডার্ন মেডিসিনের ডিসিপ্লিনের দিক থেকেও এটা একটা চালু ধারণা। হ্যাঁ, কাটাছেঁড়া করলেই ছড়িয়ে পড়ে। কিন্তু দেয়ার ইজ নো সায়েন্টিফিক এভিডেন্স। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ডিসাইড দ্য স্টেজ অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ দ্য ক্যান্সার, টাইপ অফ দ্য ক্যান্সার, কী ধরনের কোন স্তরে আছে তার উপরে দাঁড়িয়ে আপনাকে এটা ঠিক করতে হবে। এখন এই যে ছড়িয়ে পড়ে মানেটা কি? মানেটা হচ্ছে যদি আপনি স্টেজ মিস করেন, if you miss the stage and you operate on a advanced time cancer which is not recommended, আপনার করার কথা নয়। হ্যাঁ, আপনি তখন যদি অপারেশন করেন তাহলে তার রেজাল্ট তো ভালো হবে না। সেটা
তখন সে ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গাতে, তখন দোষটা পড়বে সার্জারি। আসলে তো সার্জারি নয়, আসলে তো ডিসিশন। পিকিং দ্য পেশেন্ট। ফলে এটা ঠিক সময়ে ঠিক রোগে ঠিক জায়গায় সার্জারি করলে সেটা ছড়ায় না, ছড়ানোটা আটকায়। আর ভুল সময়ে ভুল রোগে ভুল জায়গায় অপারেশন করলে সেটা পেশেন্টের ক্ষতি হয়। আর ক্ষতি মানে সারা শরীর সে যখন অ্যাটাক করবে মানুষটাকে মারণ রোগ, সো তখন তো ছড়াবেই। বলে এটা ছুরির সঙ্গে কোনো সম্পর্ক নেই, রোগের চরিত্রের সঙ্গে। ইট ইজ আ টাইপ অফ টিউমার, ইট ইজ আ টাইপ স্টেজ অফ টিউমার, ইট ইজ দ্য ডিসিশন দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার। আমার মনে হয় এখানে আরেকটা কথা অ্যাডিশনালি বলে নিলে খারাপ হবে না। সেটা হচ্ছে যে টিবি নিয়ে অ্যাকচুয়ালি গত কয়েক দশকে তো প্রচুর কথা হয়েছে এবং দ্যাট হ্যাজ বিন বেনিফিশিয়াল টু এভরিবডি। আমি যেকোনো রকম এই ধরনের অনুষ্ঠান হলেই আমি এই কথাটা বারবার বলতে থাকি। যেটা হয় আমার ছোট্ট আ মানে প্র্যাকটিসের অভিজ্ঞতাতেও আমি এই জিনিসটা বেশ কিছুবার ফেস করেছি। সেটা হচ্ছে যে একটা লোক তার একটু কাশি হয়েছে, একটু আ রক্ত বেরিয়েছে। লোকাল ডাক্তারবাবু দেখেছেন, অ্যাজ ইউজুয়াল এক্স-রে করিয়েছেন, একটা শ্যাডো পেয়েছেন। ধরে নিয়েছেন এটা টিবি, টিবির পরীক্ষা করিয়েছেন। হয়তো সেটা পজিটিভ আসেনি সেই মুহূর্তে। কিন্তু তিনি ধরে নিয়েছেন উই আর আ টিবি এন্ডেমিক এরিয়া। সো টিবির ওষুধ দিলে তো কোনো ক্ষতি নেই, আমি একটু দিয়ে দেখি। এই যে টিবির ওষুধ দিয়ে ক্ষতি নেই, এটা যেরকম সত্যি ঠিক সেরকম এটা করতে গিয়ে কিছু, কিছু ক্ষেত্রে ক্যান্সারটা ডিলে হয়ে যাচ্ছে ডায়াগনোসিসে। মানে কাশলে পরে রক্ত উঠলেই ক্যান্সার, টিবি, সিবি, এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু বহু ক্ষেত্রে বুমেরাং হয়ে আসে। খুব গুরুত্বপূর্ণ। মানে এই দুটোকে যদি একসাথে মিলিয়ে নেওয়া যায় মানে এই অ্যাওয়ারনেসটা এই জায়গাতে ইম্পোর্টেন্ট যে আপনি কিন্তু একজন জেনারেল ফিজিশিয়ান এর কাছেই যাবেন বা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান এর কাছেই যাবেন। কারণ আপনি কিন্তু ১ম এই থোরাসিক সার্জন চেনেন না। ইটস আ ভেরি সাইট স্পেসিফিক সার্জিক্যাল স্পেশালিটি। সো আপনি যাবেন একজন আ ফ্যামিলি ফিজিশিয়ান বা জেনারেল ফিজিশিয়ান এর কাছে। তিনি যদি ক্যান্সারটাকে মাথায় না রাখেন, তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে যদি ক্যান্সার না থাকে, তাহলে তো অটোমেটিক্যালি গোটা জিনিসটা কিছুদিনের জন্য হলেও ডিলে হলো। তো এই জায়গাটা কিছুটা অ্যাওয়ারনেস এর কিন্তু ভীষণ প্রয়োজন আছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞেস করে রাখি, আমরা যদিও কিছুটা এটা নিয়ে বললাম। আ সার্জারি ছাড়া আর কি ট্রিটমেন্ট অপশন তাহলে থোরাসিক ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানাতে পারি? মানে আমরা যদি একটা লিস্ট ওয়াইজ যদি বলি। দেখুন সার্জারি ঠিক স্টেজে মানে প্রাইমারি স্টেজগুলোতে সার্জারির কোনো বিকল্প নেই। ২-১ টা মানে ব্যতিক্রমী টিউমার বল বা কিছু টাইপ অফ যেমন ধরুন লিম্ফোমা, ওই থোরাসিক লিম্ফোমা, সেখানে সার্জারি রোল নেই। সেখানে কেমো, রেডিয়েশন এসবের প্রসঙ্গগুলো আসবে। আদার দ্যান দ্যাট প্রাইমারি স্টেজ অফ টিউমার, থোরাসিক টিউমার সার্জারি ইজ দ্য বেস্ট। এরপরে কি তার চেয়ে অ্যাডভান্স কেসে কিছু, কিছু ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজিং করে বাই আমরা সার্জারির জন্য রেডি করা যেতে পারে। এটা হতে পারে। বা আফটার সার্জারি ইফ দেয়ার আর সাম নোডস উই ফাইন্ড দ্য টিউমারস আর স্প্রেড ইন ডিফারেন্ট পার্টস, উই ক্যান গিভ কেমোথেরাপি। যদি দেখা যায় নোডগুলোতে আছে আমরা সেখানে কেমো দিলাম। এটা একটা পদ্ধতি হতে পারে। তার সঙ্গে আজকাল ইমিউনোথেরাপি আপনি যেটা বললেন টার্গেট থেরাপি, তার জন্য কতগুলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আরো কিছু, কিছু স্টাডি করে আমরা এগুলো করতে পারি। এছাড়া রেডিয়েশনের কোর্স আছে, লোকাল রেকারেন্স হচ্ছে বা কোথাও একটা মার্জিন রয়ে গেছে, সেখানে রেডিয়েশন থেরাপি। আজকাল রেডিয়েশন থেরাপি নানান চেহারায় এসছে। অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে এই কম্পিউটারাইজেশন, ডিজিটালাইজেশনের সঙ্গে। এগুলো আসছে। ইমিউনোথেরাপি আপনি বললেন। তাছাড়াও আজকাল এই যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, বিভিন্ন ছোট, ছোট টিউমার এগুলো করা যায়। ফলে নানান ধরনের খালি এই সার্জারি আর কেমোথেরাপির বাইরে নানান ধরনের সম্ভাবনা So there are quite a few non-surgical options, treatment options which are now available. mostly for advanced or very early or combined. ঠিক সময়ে ঠিক স্টেজে মাল্টিডিসিপ্লিনারি টিমে যদি আমরা এটাকে আলোচনায় নিতে পারি, তাহলে প্রাইমারি ফেজে সার্জারি ইজ দ্য অপটিমাম অপশন বলে আমার মনে হয়। ডেফিনিটলি। শেষে একটু পজিটিভ নোটে আমরা শেষ করতে চাই এবং একটা মেসেজ যদি দিতে চান, হোয়াট ইজ দ্য কি টেক অ্যাওয়ে ফ্রম টুডেজ সেশন ফর ক্যান্সার পেশেন্টস? থোরাসিক ক্যান্সার এর একটা বড় অংশই নিরাময়যোগ্য এবং তার চিকিৎসা আছে।
হতাশার কোনো জায়গা নেই এবং সেকালে এটা কোনো একার খেলা নয়। দলে মিলে সবাই মিলে রোগীর পরিবার থেকে শুরু করে হাসপাতালের পুরো টিম এবং সোশ্যাল সাপোর্টও লাগবে। সবটা মিলিয়ে আমরা এটাকে ওভারকাম করতে পারবো এবং বাংলায়, পশ্চিমবাংলায় সেই পরিকাঠামো তৈরি হয়ে গেছে। সেরকম যোগ্য, দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আছেন। এই সার্ভিসটা আমরা নিশ্চয়ই দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাহলে নমস্কার, আজকের প্রোগ্রামটা আজকে এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।